সুতরাং আপনাকে এমন ভাবে জব সেক্টরটা এখন সাজাইতে হবে যেখানে আগামী 20 বা 50 বছরে কোন জিনিসের ডিমান্ডটা থাকবে। তো যখন আপনি এই প্রশ্নের অ্যান্সার খুঁজতে যাবেন তখন আপনার এই R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটা থাকবে। আর একজন শিক্ষার্থী কেন গবেষণার প্রতি আগ্রহ হবে, এই বিষয়টির আসলে খুবই প্রায়োরিটি দেওয়া উচিত। কেন? আপনি যদি দেখেন, আমাদের যে জব সেক্টর, আমরা বাংলাদেশের কথাই যদি বলি, সরকারি চাকরির ক্ষেত্রটা কিন্তু খুবই ছোট। এর পাশাপাশি এর পাশাপাশি এম আই অডিবল? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের টেকনিক্যাল কারণে আচ্ছা এতক্ষণ আচ্ছা। একটু শোনা যায়নি, এখন একদমই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তো এই যে যেটা বলছিলাম, যে আমাদের বাংলাদেশের জব সেক্টরে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রটা কিন্তু খুবই ছোট। সরকারি চাকরির বাইরে যে জবগুলো আছে সেখানে যখনই আপনি ঢুকতে যাবেন, আপনাকে তখনই যারা একদম নতুন গ্রাজুয়েট, কিন্তু আহ, আসলে যাই করেন না কেন, ওখানে experience লাগে, এক্সপিরিয়েন্স আছে। তো এই যে এক্সপিরিয়েন্সের জায়গাটা, এই এক্সপিরিয়েন্সের জায়গাটায় আমাদের অধিকাংশ স্টুডেন্ট পিছিয়ে যায় আসলে, নতুন যারা নিউ গ্রাজুয়েট থাকে। তো রিসার্চ আসলে এমন একটা জায়গা যেখানে সে তার সিভিটাকে একটু ভারী করতে পারে। হ্যাঁ, এটা যদিও ডিরেক্ট কোনো জায়গায় জব না, কিন্তু এটা এমন একটা ইস্যু, এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। যেমন এখানে ফিল্ড ম্যানেজমেন্ট শিখতে পারে, এখানে গ্রুপ যে ম্যানেজমেন্ট আছে, গ্রুপ ইস্যু থাকে, এখানে আরো অনেক ধরনের মেথোডোলজি আছে কেউ যদি ডিরেক্ট রিসার্চ করে। তো এই জায়গাগুলা কিন্তু তার অনেক ইমপ্রুভ হয়। তো যে কারণে একজন শিক্ষার্থী যদি এই গবেষণার সাথে যুক্ত থাকে, আমার মনে হয় যে আহ, তার সিভিতে অন্তত সে কিছু লিখতে পারে যে না, আমি এই এই ওয়ার্কের সাথে, আমি এই কাজের সাথে যুক্ত আছি। তো এইটা তাদের জন্য একটা বেনিফিটেড হয় আর কি। আর পিওর সরকারি চাকরি, হ্যাঁ, এটা আমাদের অস্বীকার করার উপায় নাই যে পিওর যে গভর্নমেন্ট জব আমাদের দেশে, সেখানে হয়তো রিসার্চ এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগে না, মোটা দাগে বলতে গেলে। কিন্তু তার পরবর্তী জীবনে সে যদি সরকারি চাকরিতেও যায়, তার পরবর্তী জীবনে কিন্তু এই জায়গাটা তাকে অনেক হেল্প করে। যেমন আমাদের এখন যদি দেখি, আমাদের যারা আমলা আছে, বড় বড় আমলা, তাদের অনেকে কিন্তু ডক্টরেট ডিগ্রি, হ্যাঁ, অনেকে বাইরে থেকে মাস্টার্স করে বা বাইরে থেকে মাস্টার্স করতে হয়। তো সেই জায়গাগুলোতে আসলে যখন এই একটা স্টুডেন্ট তার একাডেমিক লাইফে এই গবেষণার এই জায়গাটার প্রতি তার একটা দুর্বলতা থাকে, বা সেই জিনিসগুলো সম্পর্কে জানে, এইগুলার মোটামুটি প্র্যাকটিস থাকে, তখন তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অ্যাভেল করা অনেক সহজ হয়ে থাকে আর কি। সুদীপ আর এ- সুদীপ চৌধুরী, হ্যাঁ একদমই হ্যাঁ। ক্লিয়ার ক্লিয়ার, আপনার কথা একদমই ক্লিয়ার। আমি আপনার কাছে পরের যে বিষয়টা একটু যেতে চাই, সেটা হচ্ছে যে মানে গবেষণার মানে যে পরবর্তী পৃথিবী যে পরবর্তী জায়গায় যাচ্ছে, পরবর্তী যে জায়গায় যাচ্ছে সেই জায়গাটা আমাদেরকে গ্লোবালি বা সারা পৃথিবীর সাথে দেশে আমাদেরকে যদি উন্নত করতে হয়, তাহলে গবেষণার বিকল্প কিছু নেই। তো আমি আপনার কাছে যেটা জানতে চাই যে বিকল্প যেহেতু নেই, তাহলে আমাদের শিক্ষার্থীদের উচিত গবেষণার প্রতি আগ্রহী হওয়া। তো এক্ষেত্রে আমাদের যে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আগ্রহী হবে, তাদের আসলে গবেষণার প্রাথমিকভাবে তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, বা সেইটা শুরুটা আসলে তারা কিভাবে করতে পারে বা কিভাবে করা উচিত? হ্যাঁ, এখন আমাদের দেশের প্রাতিষ্ঠানিক কিছু দুর্বলতা এখনো আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় আছে, এটা আমাদের মানতে হবে, কারণ আমাদের রিসোর্স লিমিটেড। এবং আহ, যে কারণে আমাদের একাডেমিক যে সেক্টরে যেখানে তাদের রিসার্চ শেখার কথা ছিল, সেখান থেকেই তাদের আসলে একটু পেছনে থাকতে হয়, এটা সত্য। কিন্তু আমরা কিন্তু গ্লোবালাইজেশনের যুগে বাস করতেছি, এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আসলে এখানে লার্নিং প্রসেসটা কিন্তু একদম ওপেন, যে কেউ চাইলেই শিখতে পারে। আমাদের এখন ইউটিউবে অনেক রিসোর্স আছে, এখানে আমাদের ভালো ভালো যারা বাইরের অনেক পিএইচডি হোল্ডার, তারা কিন্তু নিয়মিত এইগুলা নিয়ে আলোচনা করে, বিভিন্ন বই আছে। তো এইগুলা হচ্ছে বিষয়। তো একজন শিক্ষার্থী আসলে কখন থেকে গবেষণার প্রস্তুতি নেওয়া শুরু করবে, এই যে প্রশ্নটা, এটা আসলে খুব কংক্রিট অ্যান্সার দেওয়া মুশকিল। তো এই গবেষণা জিনিসটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু আসলে এমন না, এটা একটা অগাধ সমুদ্র, অগাধ সমুদ্র। এটা এটা আসলে কখন থেকে শুরু করবে এটা যদি বলতে হয়, আমার মনে হয় যে
একজন স্টুডেন্ট সে যখন থার্ড ইয়ারে পড়ে, থার্ড ইয়ার থেকেই তাদেরকে এই বিভিন্ন রিসার্চ পেপারের সাথে পরিচয় করানো, যেটা সেটা সাধারণত অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসরই করে থাকেন। আহ তো এই যে থার্ড ইয়ার থেকে সে প্রস্তুতিটা বা বিভিন্ন জায়গায় পরিচিতিটা শুরু করলো, এই ফোর্থ ইয়ারে বা ফাইনাল ইয়ারে এসে অনেক বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু থিসিস আছে। এই থিসিস জিনিসটা কিন্তু মূলত একজন শিক্ষার্থীর প্রথম গবেষণায় হাতে খড়ি। এখান থেকে সে গবেষণার প্রাথমিক যে নিয়ম, গবেষণার প্রাথমিক যে ধারাবাহিকতা, গবেষণার প্রাথমিক যে মেথড আছে, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা পেয়ে থাকে। তো যে সকল ইউনিভার্সিটিতে আসলে থিসিস বাধ্যতামূলক তারা তো আসলেই ভাগ্যবান, কিন্তু আপনি হয়তো জানেন বা অবজার্ভও করছেন, বাংলাদেশে এই ধরনের সুযোগ কিন্তু খুব কম বিশ্ববিদ্যালয়ে আছে। তো সেটাই। তাদের ক্ষেত্রে আমার পরামর্শ যে এখন কোলাবোরেটিভ রিসার্চ হচ্ছে, প্রচুর কোলাবোরেটিভ রিসার্চ হচ্ছে, এবং কেউ যদি আগ্রহী থাকে, তো আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের থিসিস বাধ্যতামূলক না থাকলেও আপনি দেখবেন যে আপনার ডিপার্টমেন্টে অনেক শিক্ষক গবেষণার সাথে যুক্ত, তাদের সাথে কথা বলুন। অনেক অনেকে আছে, অনেক সিনিয়র আছে আপনার যারা বাইরে থাকে, যারা গবেষণার সাথে যুক্ত, তাদের সাথে কথা বলুন, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করুন। তো আমার মনে হয় এই বিষয়টা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকেই একজন শিক্ষার্থীর করা উচিত, যদি সে গবেষণার প্রতি প্যাশনেট থাকে, গবেষণার প্রতি আগ্রহী থাকে। আচ্ছা আচ্ছা, আপনার মানে উপদেশ একদমই ক্লিয়ার, আপনার পরামর্শ একদমই ক্লিয়ার। তো আমি আরেকটা বিষয় আপনাকে আসলে করতে চাই যে গবেষণার বিষয়টা তো অনেক কি বলবো যে বৃহত্তর একটা ক্ষেত্র। সেই ক্ষেত্রটাকে আসলে ঢোকার জন্য যেমন ধরেন আসলে অনেকে বুঝে উঠতে পারেন যে আমি আসলে কি গবেষণার মানে কোনো কিছু একটা লেখা শুরু করব, নাকি স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক আগে শিখবো, না কি করব, বা কোনো কোর্স করবো কিনা, বা কার সাথে কিভাবে পরামর্শ করবো, এইটা অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারে না। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে একটু পরামর্শ স্বরূপ জানতে চাই যে প্রথমে কোন বিষয়টাকে ফোকাস দিয়ে আমাদের মানে আমাদের শিক্ষার্থীদের আগানো উচিত, বা বিশেষ করে যারা আমরা গবেষণা করতে চাই তাদেরকে আমাদের প্রথম স্পেসিফিক কোন বিষয়গুলোতে মানে যাত্রাটা আসলে কিভাবে করা উচিত, কোন বিষয়টাতে আসলে সুনির্দিষ্ট করে ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, ধন্যবাদ সাদিক। আসলে খুবই সুন্দর একটা কথা বলছেন। গবেষণার প্রাথমিক যে ধারণা, আমাদের অধিকাংশ ইউনিভার্সিটিতেই একটি কোর্স করানো হয়ে থাকে, রিসার্চ মেথোডোলজি না, এটা প্রায় প্রতিটি ডিপার্টমেন্টেই থাকা উচিত। রিসার্চ মেথোডোলজি আসলে রিসার্চ তো একটা অগাধ সমুদ্র, এখানে আমি কিভাবে আগাবো এই জিনিসটা জানাটা হলো প্রথম জরুরি। তো আমার মনে হয় যে যে সকল ইউনিভার্সিটিতে রিসার্চ মেথোডোলজি কোর্সটি আছে তারা তো করতেই পারে। আর যাদেরকে নাই, তাদের এই কোর্সটি একটু অনলাইন থেকে, ইউটিউব থেকে বা কোনো মাধ্যম থেকে এই জিনিসটি একটু করা উচিত, রিসার্চ মেথোডোলজির বেসিক যে ইস্যুগুলা। জি। তো আসলে আমি কিছু খুব সংক্ষেপে আসলে ডিসকাস করতে চাচ্ছি যে রিসার্চের জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটি প্রবলেম আইডেন্টিফিকেশন। আপনাকে একটি প্রবলেম আইডেন্টিফাই করতে হবে প্রথমত, যে আসলে আপনি কি বিষয় নিয়ে রিসার্চ করবেন। এই প্রবলেমটা আপনি কোথায় পাবেন? প্রবলেমটা দেখবেন আপনার চারপাশেই ছড়ায় আছে, আচ্ছা আচ্ছা। আপনাকে জাস্ট সেটা ক্যাপচার করতে হবে যে ও আচ্ছা এটা একটা সমস্যা। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি একটি টিস্যু করতেছেন, টিস্যুটা ওয়েস্ট বক্স থাকা সত্ত্বেও আপনি বাইরে ফেলতেছেন। এটাও কিন্তু রিসার্চ ইস্যু। কেন? ওখানে waste আছে, সেটা থাকা অবস্থায় টিস্যুটা বাইরে ফেললেন। তো এটা একটা প্রবলেম আপনি আইডেন্টিফাই করলেন। এই প্রবলেমটার একটা এটা খুবই আশ্চর্য, এটা আমাদের একাডেমিক পার্ট আছে, একাডেমিক নিয়ম আছে। আপনি পাচ্ছেন না, কিন্তু একাডেমিক নিয়ম লিটারেচার রিভিউ, এই related কি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, এটা আমরা গুগল স্কলারের কথা আমরা অনেকেই জানি। গুগল স্কলার যদি আপনি সার্চ করেন, আপনি দেখবেন যে এই রিলেটেড প্রচুর রিসার্চ আছে। আপনি প্রথমত সেই রিসার্চের থেকে যেগুলো ভালো জার্নালে পাবলিশড হয়েছে সেগুলো একটু পড়ুন। আচ্ছা। পড়ার পরে আপনি সেখান থেকে একটি অবজেক্টিভ বা গবেষণার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটি ঠিক করুন। গবেষণার উদ্দেশ্যগুলো ঠিক করার পরে আপনার যে কাজটা করতে হবে, সেই গবেষণার রিসার্চ কোশ্চেন তৈরি করতে হবে, যে আপনি কোন প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছেন আসলে। আচ্ছা আচ্ছা। এই যে গবেষণার রিসার্চ কোশ্চেনটা আপনি তৈরি করলেন, এর পরবর্তী স্টেজটা হবে যে আপনার মেথডটা কি হবে। আপনি একটি গবেষণার প্রশ্ন তৈরি করছেন, এই প্রশ্নটা আপনি কিভাবে খুঁজে বের করবেন? এইখানে এসে আমাদের আসলে একাডেমিক যে জ্ঞান সেটা অবশ্যই প্রয়োজন। কেমন?
এই রিসার্চ মেথোডোলজিতে আমরা মোটা দাগে বললে তিন ভাবে গবেষণা করতে পারি। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ হয়ে থাকে, একটা কোয়ালিটেটিভ রিসার্চ হয়ে থাকে, এবং একটা মিক্সড মেথড রিসার্চ হয়ে থাকে। তো এই কোয়ান্টিটেটিভ রিসার্চের বিভিন্ন টুলস আছে, রিগ্রেশন অ্যানালাইসিস আছে, যেগুলো হাইপোথিসিস যেগুলো অধিকাংশ হয়তো বা হাইপোথিসিস আছে, মানে বিভিন্ন ধরনের গুগলে হয়ে পাওয়া থাকে। যায় বা বিভিন্ন হ্যাঁ, সফটওয়্যার কেন্দ্রিক রয়েছে, সেগুলোর কথা আপনি পূর্বে বলেছেন। তো একটু সংক্ষেপে যদি আর কি আমাদের বলতেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ধন্যবাদ। তো এই যে জিনিসগুলো আছে, কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, এর tools গুলো আপনি শিখতে হবে। যত বেশি আপনি টুল শিখতে পারবেন, আপনি তত বেশি ফ্রুটফুলি এবং খুব এফিশিয়েন্টলি আপনি সেই গবেষণার যে আহ, আপনি যে প্রশ্নগুলো তৈরি করছেন সেই প্রশ্নগুলার অ্যান্সার আপনি খুঁজে বের করতে পারবেন। আচ্ছা। এবং যখন আপনি বিভিন্ন টুলস এবং টেকনিক্স দিয়ে এই যে অ্যান্সার গুলা খুঁজে বের করবেন, তখন দেখবেন যে এটা আপনার ইন্টারন্যাশনাল জার্নালে যখন পাবলিশ করতে চাইবেন, তখন কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে আসলে। এরপরে আপনাদের যেটা করা লাগে সেটা হচ্ছে আপনাকে ডাটা কালেকশন করতে হবে। আপনি একটা কোশ্চেনিয়ার করবেন, ডাটা কালেকশন করবেন। আপনার যে গবেষণা কেন্দ্রিক যে ডাটাগুলো দরকার, সেই ডাটাগুলো কালেক্ট করার পরে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, এই সফটওয়্যার গুলো আপনাকে শিখতে হবে। আমি যদি খুব দুই একটা নাম বলি, স্ট্যাটা আছে, এসপিএসএস আছে, এক্সেল আছে। এইগুলাতে কিন্তু আপনাকে ডাটাটা অ্যানালাইসিস করতে আচ্ছা। হবে। এরপরে আপনি ফাইন্ডিংস যেগুলো পাবেন, সেই ফাইন্ডিংস গুলা থেকে আপনি একটি কনক্লুশন এবং অ্যাবস্ট্রাক্ট দাঁড় করাতে পারবেন। এইটাই মূলত একটা বেসিক জায়গাটা আসলে গবেষণা। এরপরে তো আরো অনেক কিছু থাকে। এগুলো আস্তে 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 আপনি যখন একটা ঢুকবেন, জিনিস বিভিন্ন কিন্তু আপনি বললেন গবেষণাপত্র যে পড়বেন। জার্নাল জার্নাল অনেকে জার্নালের কথা বললেন। জার্নাল। আচ্ছা, শিক্ষার্থীরা আসলে কিভাবে জার্নাল মানে খুঁজে বের করতে পারে, বা কি বলে সাবমিশন দেওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে, এইটা নিয়ে যদি ছোট্ট করে মানে দু এক লাইনে যদি একটু বলতেন, এই ক্ষেত্রে তারা আসলে কিভাবে কি করতে পারে। হ্যাঁ, মোটা দাগে বললে আসলে গুগল স্কলার, আমরা যেই গুগল স্কলার যে ওয়েবসাইটটা আছে, এটা আসলে খুবই এনরিচড একটা জিনিস। এখানে গেলে আপনি আপনার যে জিনিসটা আপনি চাচ্ছেন, যে টপিকটা আপনি খুঁজতে চাচ্ছেন, গুগল স্কলারে গেলে ওখানে ওই রিলেটেড যে টপিক গুলো আছে, প্রিভিয়াস পাবলিশড হয়েছে, সেই জার্নাল গুলা ওখানে চলে আসবে। আচ্ছা। আর মোটা দাগে বললে আসলে এলসেভিয়ার, এমারাল্ড, ইন্ডার সায়েন্স, সিন্স ডিরেক্ট, সেইজ হাব, এইগুলো আসলে জার্নাল। এই জার্নাল এইগুলোর ভিতরে গেলে আপনি এর ভিতরে প্রচুর জার্নাল পাবেন। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি আসলে কোন জার্নালের সাবমিট করতে চাচ্ছেন, বা কোন জার্নাল এটা পড়তে চাচ্ছেন। এখানে প্রচুর জার্নাল আছে, অ্যানথ্রোপোলজিক্যাল আছে, এখানে ইকোনমিক্স এর জার্নাল আছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রচুর জার্নাল আছে এর ভিতরে। আচ্ছা। আচ্ছা। তো এখান থেকেই আসলে জার্নাল গুলো খুঁজে বের করতে হয়। আচ্ছা, এখন আমি আপনার কাছে ব্যতিক্রম একটা প্রশ্ন যদি করি, যে অনেক সময় দেখা যায় যে প্রচলিত চাকরির বাজারে যদি শিক্ষার্থীরা ঢুকতে যায়, তাহলে সেক্ষেত্রে গবেষণার প্রতি কোনো ধরনের ফোকাস না দিলেই হয়, বা গবেষণাধর্মী পড়াশোনার কোনো প্রয়োজনই পড়ে না। অনেক ক্ষেত্রে যদি আমি স্পেসিফিক করে বলি যে ব্যাংক জব বা বিসিএস এই ধরনের জবগুলোর ক্ষেত্রে দেখা যায় যে গবেষণার কোনো প্রয়োজনই পড়ছে না। অন্যদিকে কেউ যদি মানে কি বলবো যে জীবিকার দিকে তাকায়, তাহলে তাকে হয়তো ব্যাংক জব, বিসিএস বা এই ধরনের জন্য তাকে ইমিডিয়েটলি প্রস্তুতি নিতে হয়। মানে কি বলবো যে এই প্রস্তুতি নেওয়া ছাড়া একজন সে যদি দক্ষ এবং ভালো গবেষকও হয়, তাহলে এই ক্ষেত্রে সে জব পাবে না। তো গবেষণার সে মানে ধরেন প্রচলিত জব সেক্টর বা কেরিয়ারকে বাদ দিয়ে সে যখন গবেষণায় কেরিয়ার গড়তে চাচ্ছে, এই গবেষণার কেরিয়ার গড়ার ক্ষেত্রে এইটার সম্ভাবনা বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড কতটা আছে, যার জন্য আর কি মানে শিক্ষার্থীরা ধাবিত হইতে পারে যে না, বিসিএস এর চাইতেও বা ব্যাংক জবের চাইতেও বা পুলিশের জবের চাইতেও বা কি বলবো অন্য কোনো জবের চাইতেও আমি যদি গবেষণায় ফোকাস দিই, তাহলে এখানে আমার ভালো একটা কেরিয়ার আছে, ভালো মানে ভালো কিছু করতে পারবো ফিউচারে। সেইটার সম্ভাবনা কতটা আছে, আপনি এই ক্ষেত্রে শিক্ষার্থীদের কি পরামর্শ দিবেন, বা যারা গবেষণায় আগ্রহী হইতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে। হ্যাঁ, আপনি যদি বিসিএস এর অ্যাপ্লিকেশনটা দেখেন, আপনি দেখবেন বিসিএস এ 2,500 বা 3,000 পদের সাপেক্ষে 4 লাখ বা 5 লাখ অ্যাপ্লাই করে থাকে। হ্যাঁ, তো এটা তো একটা হচ্ছে। পদে এখানে কি পরিমাণ মানুষ ফাইট করে, এটা আসলে আমরা সকলেই জানি। হ্যাঁ। কিন্তু এই গবেষণা ক্ষেত্রে যে জবগুলা আছে, সেই জবগুলাতে আপনি যদি খেয়াল করেন, এখানে কিন্তু ফাইট খুবই কম, খুবই কম এখানে। আবার বাংলাদেশে যদি বলি, বাংলাদেশে গবেষণা ক্ষেত্র যে একেবারে নেই তা না। বাংলাদেশের সরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে। আমি যদি দু একটা নাম বলি, আমি যদি বিআইডিএস আছে, বিআইজিডি আছে, প্ল্যানিং কমিশন আছে, এইসব জায়গায় কিন্তু প্রচুর গবেষণা কর্মকর্তা নিয়োগ হয়ে থাকে। এবং এইগুলোর বাইরেও আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা পদ আছে।
এছাড়াও আরো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই গবেষণা কর্মকর্তা পদটা, যেমন বিসিএস এর নন ক্যাডারের ভিতরেও কিন্তু এই গবেষণা কর্মকর্তা পদগুলো আছে, নাই তা না, এগুলো আছে। আর দেশের বাইরের কথা যদি বলেন, আসলে গবেষণাটা আসলে দেশের বাইরের জন্যই আমি যদি বলি, আপনার যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে তো প্রথম থেকে এই গবেষণার সাথে যুক্ত হওয়া উচিত। আপনি যদি দেখেন ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আমাদের বিভিন্ন এনজিও গুলা আছে বাংলাদেশে। দেন আমি যদি বলি আপনার কনসাল্টিং বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেখানে যদি আপনি জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু গবেষণার যে বেসিক জ্ঞান বা গবেষণা পত্র যদি থাকে আপনার, এটা আপনার প্রচুর হেল্প করবে। আর একাডেমিক ক্ষেত্রে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে, বিশ্ববিদ্যালয় জব বা বাইরেই যদি কেউ পিএইচডি করতে যায়, কেউ যদি মাস্টার্স করতে যায়, তো তখন সে যদি রিসার্চ অ্যাসোসিয়েট বা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ এইগুলা যদি সে আহ, নিতে চায়, তো তার কিন্তু এই এই গবেষণাপত্র বা গবেষণার সাথে সে যে সংশ্লিষ্ট ছিল, এই জিনিসটা যদি সে প্রুভ করতে পারে, তার কিন্তু প্রচুর পরিমাণে সে সেখানে অনেক কম্পিটিশনে এগিয়ে থাকে। তো আসলে আমরা অনেক সময় মনে করি যে বিসিএস বা ব্যাংক জব এই ধরনের জন্য আমরা খুব ফাইট করি, তো আমরা আসলে আহ, কি ফাইটটা করি এটা আসলে বোঝার দরকার, যে 4.5 লাখের ভিতরে আমি যাব নাকি আমি যেখানে ফাইট কম সেখানে যাইবো। তো এটা একটা ইস্যু আসলে থেকেই যায় আহ, আমাদের দেশে, যেহেতু বিসিএস বা ব্যাংক জবকে বেশি ভ্যালু প্রদান করা হয় আমাদের দেশে। একজন যদি বলে আমি রিসার্চের সাথে যুক্ত আছি, তাকে যতটুকু না ভ্যালু দেওয়া হয়, বিসিএস বা ব্যাংক যে এগুলাতে যুক্ত থাকলে তাকে অনেক বেশি ভ্যালু। এটা আমাদের সোশ্যাল একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, আসলে এখান থেকেই আমাদের বের হয়ে এটা আসতে একটা হবে আস্তে আস্তে, সোশ্যাল না হলে। কালচার কালচার থাকতে পারে। এইটা এই মিথটাকে ভাঙার জন্য আসলে তো মানে একটা কালচার তো থাকবেই, সেই কালচারের বিপরীতে আরেকটা কালচার গড়ে উঠবে, বা সেই কালচারের ভেতর থেকে আরেকটা কালচার গড়ে উঠতে পারে। এক্ষেত্রে ধরেন আমাদের যে প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় মানে পাবলিক বিশ্ববিদ্যালয়, এর বাইরে প্রায় শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে কি করা উচিত? বিশেষ করে আমরা যে পৃথিবীতে এখন প্রবেশ করেছি, অলরেডি আরও সামনের দিনে প্রবেশ করব, সেই পৃথিবীটা তো গবেষণা নির্ভর, তথ্য প্রযুক্তি নির্ভর। ওই জায়গাটায় কম্পিট করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে, আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে উপযুক্ত আসলে হওয়া যায়, বিশেষ করে গবেষণার ক্ষেত্রে ফোকাস দিয়ে? হ্যাঁ, আমার মনে হয় যে আসলে আমাদের দেশের এখন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সে বিশ্ববিদ্যালয়ের অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এখন গবেষণায় অনেক এগিয়ে। আমি যদি খুব নাম ধরে বলি, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, পুরাতন ইউনিভার্সিটি গুলো বাদে নতুন যে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, আমি যদি বলি খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু রিসার্চে অনেক ভালো করতেছে। তো এরা এত নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও রিসার্চে কি করে এত ভালো করে, এই জিনিসটাই কিন্তু গবেষণার একটি বিষয়। এবং আচ্ছা, কেন এটা একটা অনেক গবেষণার বিশ্ববিদ্যালয় বিষয়। এই জিনিসটা এই জিনিসটা ফলো করতে পারতেছে না, এই জিনিসটা নিয়ে আমাদের যারা পলিসি মেকার আছে তাদের একটু ডিসিশন নেওয়া উচিত। যে আসলে, এবং আরেকটি বড় বিষয় যে গবেষণা ফান্ডিং, গবেষণা কিন্তু ফ্রি কস্টে সম্ভব না, গবেষণার জন্য কিন্তু ফান্ড প্রয়োজন। তো এই গবেষণা ফান্ডিং এর ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকারের একটু থাকে, আমাদেরকে ফান্ড খুব একটা বেশি পাওয়া যায় না আসলে। তো একজন শিক্ষার্থী গবেষণা করবে, সে নিজের টাকায় গবেষণা করতে হয় তাকে, এইটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। তো এই এই কারণে আমার মনে হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তার নীতি নির্ধারক যারা থাকে তাদের উচিত খুব কম পরিমাণ হইলেও এই ফান্ডিংটা তার স্টুডেন্টদেরকে প্রোভাইড করা। তাইলে যেটা হবে, তাইলে স্টুডেন্টরা মোটিভেটেড হবে, এবং স্টুডেন্টরা কিন্তু এই রিসার্চের প্রতি তারা আচ্ছা, মোটিভেট এই হয়ে তারা কিন্তু, মোটিভেশনের কথা আমার মনে যখন হয় যে বললেন, এই তখন লাইনে। আরেকটা প্রসঙ্গ আমি তুলি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে রেজাল্ট ক্রাইটেরিয়া দিয়ে দেয়। যেমন মাস্টার্সে যারা গবেষণা করতে চাইবে বা বিশ্ববিদ্যালয় থেকে যারা ফান্ডিংয়ের জন্য আবেদন করবে, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিয়ে দেয় যে 3.50 রেজাল্ট লাগবে। কিন্তু অনেক ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় বা যারা যা বিশ্ববিদ্যালয়গুলো আসলে ওয়ার্ল্ড টপ রেটেড বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু দেখা যায় যে গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতাকে তারা বেশি একটা প্রাধান্য দেয়। সিজিপিএকে তারা একটা বেশি একটা ম্যাটার করে না, একটা ন্যূনতম সিজিপিএ দিয়ে রাখে। হয়তোবা তারা দিয়ে রাখছে যে 3 পয়েন্ট, কিন্তু বাংলাদেশে কোনো একটা বিশ্ববিদ্যালয় দিয়ে রাখছে 3.50। যেমন আমি যদি স্পেসিফিক করে বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএসে, হ্যাঁ, 3.25 হচ্ছে মানে ইংলিশ, বাংলা বা কলা অনুষদ থেকে যারা রয়েছে তাদের জন্য, এবং অন্য অনুষদ থেকে যারা আসে তাদের জন্য 3.50। এখন আসলে এই গবেষণার ক্ষেত্রে রেজাল্ট দিয়ে কি একটা ব্যারিয়ার তৈরি করা হয় কি না, আমি একটু একটু আপনার আপনার অভিজ্ঞতা থেকে আর কি জানতে চাচ্ছি।
হ্যাঁ, আসলে ওই যে প্রথমে বললাম যে আমাদের রিসোর্সটা আসলে লিমিটেড, এটা একটা ইস্যু। তো গবেষণা ফান্ডিং যদি অ্যাভেলেবেল থাকতো, ফুল অ্যাভেলেবেল থাকতো, তখন আসলে ইস্যুটা থাকতো না। তো সিজিপি এর ইস্যুটা নিয়ে আসাই হয় ওই যে একটু যাতে চয়েস করা যায়, সহজে চয়েস করা যায় কাকে আমি দিব। আমাদের যেহেতু লিমিটেড রিসোর্স, তো এই কারণেই আমি দেখি যে এই সিজিপি এর একটা ব্যারিয়ার সবখানে নিয়ে আসা হয়, কিন্তু এটা আসলে থাকা উচিত না। সিজিপিএ ভালো হইলেই যে সে ভালো গবেষক, সিজিপিএ নাই মানে যে সে ভালো গবেষক না, এই জিনিসটা আসলে আহ বলা ঠিক হবে না, তাই না? কারণ এটা তো একটা ওপেন ফিল্ড, এখানে তো যে কেউ ভালো করতে পারে। এটা তো থিঙ্কিং এর জায়গা, তাই না? এখানে চিন্তার জায়গা, চিন্তার জায়গায় আর পড়াশোনার জায়গায় দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা। কেউ ভালো চিন্তা করতে পারে এবং রিসার্চটা কিন্তু তার জন্য ভালো, কারণ রিসার্চ মানেই থিঙ্কিং। আপনি কিভাবে থিঙ্ক করতেছেন, বিষয়টা কিভাবে সেটাকে সাজাচ্ছেন, কিভাবে সেটাকে প্রেজেন্ট করতেছেন। তো এগুলা আসলে থাকা উচিত না, কিন্তু ওই আমাদের দেশের রিসোর্স লিমিটেড এবং আমরা সহজে সব কাজের একটা সমাধান চাই। তো ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে যার সিজিপিএ ভালো সে হয়তো ভালো ভালো গবেষণা। রিসার্চ করবে। আচ্ছা, এই আচ্ছা। কারণে আমরা এগুলা এগুলা রাখা হয় আর কি। আচ্ছা, সজীব চৌধুরী, আপনার কাছে একদমই শেষ প্রশ্ন নিয়ে আমি যেতে চাই। সেটা হচ্ছে যে আপনি যারা এখন নতুন যারা বিশ্ববিদ্যালয়ে আসছে তাদেরকে আপনি গবেষণায় আগ্রহী হওয়ার জন্য বা এই দিকে ক্যারিয়ার করার জন্য বা গবেষণা, যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে, বিশ্ববিদ্যালয় কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আসলে বেসিক পার্থক্যটাই তো দাঁড়ায় আসলে গবেষণার উপরে। তো তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন বা কি পরামর্শ আপনার রয়েছে, এটা শুনে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করতে চাই। হ্যাঁ, যারা নতুন আসলে বিশ্ববিদ্যালয়ে জয়েন করছে তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা খুব এফিশিয়েন্টলি ডিসিশনটা নিতে হয়। আসলে আমরা বলি কি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ধরনের অর্গানাইজেশন থাকে, তাই না? তো যারা নতুন আসছে তাদেরকে কিন্তু প্রথম থেকেই চুজ করতে হবে যে আমি কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত হব। কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত হইলে আমার এফিসিয়েন্সি বাড়বে, আমার দক্ষতা বাড়বে, আমার সিভি ভারী হবে, সেই জায়গাটা খুঁজে বের করার সময় কিন্তু একদম ফার্স্ট ইয়ার আমি যদি বলি। তো এখন প্রায় সকল ইউনিভার্সিটিতেই কিন্তু রিসার্চ সোসাইটি তৈরি হয়েছে, আমার জানা মতো অনেক ইউনিভার্সিটিতেই আছে। এই রিসার্চ সোসাইটির সাথে যদি যুক্ত হয়, বিভিন্ন ডিবেটিং কম্পিটিশন যারা করে এইগুলোর সাথে যদি যুক্ত হয়, তো তখন দেখা যাবে কি তাদের যে এফিসিয়েন্সি এটা কিন্তু বাড়বে। তারা কিন্তু একটা গ্রুপ ওয়ার্ক করতে পারবে, তারা বিভিন্ন এই যে রিসার্চ টুলস যেগুলোর কথা বললাম, এই জিনিসগুলো কিন্তু শিখতে পারবে। তো সেই জায়গা থেকে এবং ফার্স্ট ইয়ারে এসে এই যে বিসিএস পড়া আমাদের একটা ব্যাড কালচার তৈরি হয়েছে, এই জায়গায় না এসে আমার মনে হয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তারা এই যে গবেষণার যে জিনিসগুলো আছে এইগুলা সম্পর্কে তারা যদি জানে। হ্যাঁ, বিসিএস অবশ্যই দরকার, চাকরি বাংলাদেশে থাকতে গেলে তো চাকরি করতে হবে। তো চাকরির পড়াশোনা হয়তো আমার মনে হয় যে ফাইনাল ইয়ারের পরে একদম আন্ডার গ্রাজুয়েট শেষ করার পরে মাস্টার্স এর সময় শুরু করলেই আনা হয় সেটা। কিন্তু এই যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই সময়টা যদি তারা একটু গবেষণার ভিতটা যদি একটু তৈরি করে রাখে, যে কিভাবে গবেষণা করতে হয়, কিভাবে একটা থিসিস লিখতে হয়, কিভাবে একটা আর্টিকেল লিখতে হয়, কিভাবে একটা আর্টিকেল পাবলিকেশন করতে হয়, খুব কমন জিনিস কিন্তু, কিভাবে রেফারেন্স লিখতে হয়, কয়েকটা জিনিস, এই জিনিসগুলো সম্পর্কে যদি তারা ধারণা বা জ্ঞান অর্জন করতে পারে, আমার মনে হয় যে তারা পরবর্তীতে অনেক ক্ষেত্রে অনেকভাবে উপকৃত হবে আসলে। সুজিত চৌধুরী, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আশা করি আপনার আলোচনা থেকে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, যারা গবেষণা করতে আগ্রহী, তারা অনেক উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনার সেই আমাদের এইভাবে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ততার মধ্যে। আজকের মতো দর্শক, আমাদের লাইভটা এখানে আমরা শেষ করছি। আপনাদের যদি গবেষণা নিয়ে আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমরা নতুন কোনো আলোচনা আমরা মানে আয়োজন করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সজীব চৌধুরী, আপনাকে আবারও অশেষ কৃতজ্ঞতা।